ঝুলন্ত কাঠের ব্রিজের নিচে দিয়েই বয়ে চলেছে কুন্তি নদী। এই জায়গাটা কিন্তু বেশ দারুণ। 11, 12, 13 আমাদের এখানে অনুকুম্ভ রয়েছে। আচ্ছা, সেইখানে ভিড়টা বেশি হবে আমরা আশা রাখছি। কুম্ভ মেলার সময় কিন্তু পবিত্রপূর্ণ স্নান সম্পন্ন করছেন এই গঙ্গার ঘাটে। আপনি কোথা থেকে আসছেন? আমি মগরা থেকে। মোগরা থেকে আসছেন? হ্যাঁ। আমরা তো পৌঁছে গিয়েছি বাংলার এই কুম্ভ মেলায়। আপনারা কিভাবে আসবেন সেই গল্পটা একটুখানি বলে রাখি। দাদা, আপনি কোথা থেকে আসছেন? বইচি থেকে আসছেন। তাই গঙ্গায় স্নান করলেন আজকে? স্নান করবেন। আমরা এখন এসে গিয়েছি রঘু ডাকাতের কালীবাড়িতে। অতীতে একসময় এখানে নরবলি দেয়া হতো। হিন্দু পুরাণে বাংলার মনসামঙ্গল কাব্যে বেহুলা লক্ষিন্দরের কাহিনীতে এই নেতাই ধোপানির ঘাটের কথা বিশেষভাবে বর্ণিত আছে। মনসামঙ্গল কাব্যের যে চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগর কিন্তু এই হুগলির ত্রিবেণী হয়েই বাণিজ্য করতে বেড়াতেন। হিন্দু, বৌদ্ধ এবং জৈন সংস্কৃতির বিশেষ এক সংমিশ্রণ খুঁজে পাওয়া যায় এই দরগায়। নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ। আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে চলছে এখন কুম্ভ মেলা, চলছে পুণ্য স্নান। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলার ত্রিবেণী সঙ্গমে, যেখানে কিন্তু আপনারা অনায়াসে সেরে নিতে পারবেন পুণ্য স্নান। পুণ্য স্নান ছাড়াও এখানে আরও বেশ কিছু পুরানো প্রাচীন মন্দির রয়েছে, কিছু মসজিদ, দরগা রয়েছে এবং বেশ কিছু ঐতিহাসিক স্থানও রয়েছে। তো সাথে সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু আজকে আপনাদের পুরোপুরি ঘুরে দেখাবো। তো আপনারা কিভাবে যাবেন, কোথায় অবস্থিত, কত খরচ হতে পারে, কিভাবে ঘুরে দেখবেন, স্নানের ডেট কি আছে, পুণ্য স্নান কীভাবে করবেন, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। সুতরাং আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ঘড়িতে সময় এখন সকাল 6:30। আমরা পৌঁছে গিয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এইখান থেকে আমাদের ট্রেন রয়েছে বিশ্বভারতী এক্সপ্রেস। তো এই বিশ্বভারতী ধরে আমরা প্রথমেই পৌঁছাবো ব্যান্ডেল। তো ট্রেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ হচ্ছে D2, সিট নাম্বার 74-75। ট্রেনে উঠেই বীরভূমের বাউল গান শুনতে শুনতেই শুরু হলো আজকের জার্নি। তো সময় এখন সকাল 9টা। এসে পৌঁছালাম বর্ধমান স্টেশনে। বর্ধমান মানেই কিন্তু মিহিদানা শহর। তো স্টেশনে এই সমস্ত দোকান থেকে আপনারা সীতাভোগ মিহিদানা নিতে পারেন। প্রায় সকাল 9টা বাজতে চললো, তাও কিন্তু ভালো রকম কুয়াশা আছে। সময় সকাল 9:30। আমরা পৌঁছে গিয়েছি ব্যান্ডেল জংশনে। এখান থেকে আমরা এবার ধরবো শিয়ালদা কাটোয়াগামী লোকাল। সেই লোকাল ধরে আমরা নামবো ত্রিবেণী স্টেশনে। ব্যান্ডেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে এসে গেল হাওড়া কাটোয়া লোকাল। বাপরে বাপ, এই লোকালে তো বিভৎস ভিড়। বসার জায়গা না পেয়ে আমরা গেটেই দাঁড়ালাম। মাঝখানে শুধু একটি স্টেশন, বাঁশবেড়িয়ার পরই ত্রিবেণী। এই ট্রেনে আমাদের পার হেড ভাড়া রাখলো 5 টাকা করে। তো সময় এখন পুরোপুরি 10টা। আমরা এসে পৌঁছালাম ত্রিবেণী স্টেশনে। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা বাইরে যাব টোটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে দেখব যে টোটো অটো কি রয়েছে। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু প্রচুর টোটো অটো আছে। এই সমস্ত টোটো অটো নিয়ে কিন্তু আপনারা পুরো জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। আমরা টোটো নিয়ে নিলাম। এখন আমরা প্রথমেই যাচ্ছি রেয়ন মন্দির বা বিড়লা মন্দির। ত্রিবেণী সঙ্গম সহ এখানে আর যতগুলি স্পট রয়েছে সমস্ত জায়গাগুলি আমাদেরকে এই টোটো ঘুরে দেখাবে। এক্ষেত্রে আমাদের ভাড়া লেগেছে 500 টাকা। তো এই হুগলি শিল্পাঞ্চলের অন্তর্গত ত্রিবেণীতে কিন্তু এখনও বেশ কয়েকটি ফ্যাক্টরি এবং কারখানা আছে। এখানে রয়েছে আইটিসি টিস্যু পেপার তৈরির কারখানা এবং তার সঙ্গে রয়েছে বিড়লা রেয়ন কোম্পানির সুতো তৈরির কারখানা। তো সেই বিড়লা কোম্পানির পক্ষ থেকে এখানে কিন্তু তৈরি করা আছে বিড়লা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এখন মন্দির বন্ধ আছে। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 5:30 থেকে 9:30 পর্যন্ত, আবার বিকাল 5টা হইতে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই বিড়লা মন্দির বা রেয়ন মন্দির। মন্দিরের ভেতরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, গাছপালা রয়েছে। এখন যেহেতু ভেতরে ঢোকা যাবে না, তাই বাইরে থেকেই আপনাদেরকে আমি মন্দিরের চত্বরটা একটুখানি দেখানোর চেষ্টা করলাম। এইবার আমরা যাচ্ছি কুন্তিঘাট। কুন্তিঘাটের বিখ্যাত উডেন হ্যাঙ্গিং ব্রিজ, যেটা তৈরি হয়েছে ব্রিটিশ আমলে। তো আমরা এখন এসে গেলাম কুন্তিঘাটের সেই ব্রিটিশ আমলের তৈরি কাঠের ঝুলন্ত ব্রিজে। এই জায়গাটা কিন্তু বেশ দারুণ। আপনাদেরকে আগেই বলে রাখি, এখানে কিন্তু খুব একটা ভারী যানবাহন নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ। এটা তো কাঠের ব্রিজ, আর দূরেই রয়েছে ট্রেন ব্রিজ। ট্রেন ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে দেখুন। তো বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সময়ে তৈরি হয়েছিল এই উডেন হ্যাঙ্গিং ব্রিজ। তো এই ব্রিজের বয়সকাল কিন্তু যথেষ্টই পুরানো।
তো এখনও এই ব্রিজ মানুষজনের ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে এবং এখনও এই নদীর এপার থেকে ওপার পর্যন্ত পারাপার করা হয় এই হ্যাঙ্গিং ব্রিজের মাধ্যমে। তো এই ঝুলন্ত কাঠের ব্রিজের নিচে দিয়েই বয়ে চলেছে কুন্তি নদী। এই কুন্তি নদী কিন্তু আবার দূরে গিয়ে মিশছে গঙ্গা নদীর সাথে। গঙ্গা থেকে ছেড়ে একটি ভেসেল এই কুন্তি নদী হয়ে ভিতরের দিকে ঢুকছে। এই জায়গাটায় বেশ কিছুটা সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। কাঠের ব্রিজ সাধারণত আমরা কমই দেখতে পাই, তো এই জায়গায় আসলে কিন্তু আপনারা অবশ্যই এই কুন্তি ঘাটের কাঠের ব্রিজে অবশ্যই আসবেন। ব্রিজের নিচে ছোট ছোট নৌকা আমরা দেখতে পাচ্ছি। এই নৌকাতে করে আপনারা চাইলে কিছুটা নৌকাবিহার করে আসতে পারবেন গঙ্গা বক্ষ পর্যন্ত। বেশ কিছু কলকারখানা কিন্তু এখনও এই ত্রিবেণী সংলগ্ন অঞ্চলে দেখা যায়। কিছু হয়তো বন্ধ হয়ে গেছে ঠিকই, এখনও বেশ কিছু কলকারখানা কিন্তু চালু রয়েছে। ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন। আমরা এই মুহূর্তে এসে গিয়েছি ওঙ্কারনাথ বাবার আশ্রম। তো এই আশ্রমেই রয়েছে একটা বড় পুরানো প্রাচীন বটগাছ। এই বটগাছেই নাকি ব্রিটিশ আমলে ফাঁসি দেওয়া হতো এবং গুলি করেও নাকি হত্যা করা হতো। এই আশ্রমের মন্দির একদম গঙ্গাবক্ষের সামনেই কিন্তু এই মন্দিরগুলি তৈরি করা আছে। জায়গাটা বেশ সুন্দর জায়গা। এইখানে বেশ কিছু সমাধি রয়েছে। তাই এই আশ্রমে আপনারা কিন্তু দুপুরে অন্নপ্রসাদও গ্রহণ করতে পারেন। এই আশ্রমের ভেতরের মন্দির। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের প্রধান গন্তব্যস্থল ত্রিবেণী সঙ্গম। সঙ্গমে যাওয়ার পথে বেশ কিছু কিন্তু দোকানদানি রয়েছে। এখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা টালা সব কিছু নিয়ে নিতে পারবেন। এই আমরা এখন সঙ্গমের দিকেই কিন্তু এগিয়ে চলেছি। 10 টাকা আছে, 20 টাকা আছে। সঙ্গমের জল ভরে নেওয়ার জন্য 10 টাকা 20 টাকার ড্রাম আছে। এই ড্রাম কিনে নিয়ে আপনারা জল ভরতে পারবেন। কুম্ভ মেলা যেহেতু চলছে তাই এখানেও কিন্তু লোকজনের ভালোই ভিড় বা উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুরীর জগন্নাথ দেব। আর এই যে সিঁড়ির ধাপগুলি রয়েছে, এই সিঁড়ির ধাপগুলো কিন্তু লোকজন স্নান করে যে উঠে আসছে তারপরে জলে পুরোপুরিভাবে ভিজে গিয়েছে। তো যে কোনো মুহূর্তে স্লিপ কাটার একটা সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই সঙ্গম ঘাটে নামার সময়। এই যে গঙ্গার সঙ্গম ঘাট, এই সঙ্গম ঘাটের সামনেই রয়েছে মা গঙ্গার মূর্তি। লোকজন পবিত্রপূর্ণ স্নান করে কিন্তু দেবীর অর্চনা করছেন, পুজো দিচ্ছেন। দাদা, আপনার এখানে পুজো দেওয়ার ডালা কত করে আছে? 50 টাকা আছে পুজো দেওয়ার ডালা। এখান থেকে আপনারা কিন্তু একদম যে গঙ্গার যে ঘাট, সেই ঘাটের একদম সামনেই কিন্তু এই দোকানটি রয়েছে। বাংলার এই ত্রিবেণী সঙ্গম কোথায় অবস্থিত সেই বিষয়টা আপনাদের বলে রাখি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাংলার এই ত্রিবেণী সঙ্গম। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিবেণী সঙ্গমে। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থলী হলো ত্রিবেণী সঙ্গম। তা এই সঙ্গমে মানুষজন কুম্ভ মেলার সময় কিন্তু পবিত্রপূর্ণ স্নান সম্পন্ন করছেন এই গঙ্গার ঘাটে। কালক্রমে যমুনা এবং সরস্বতী খালে রূপান্তরিত হয়েছে। বর্তমানে এই গঙ্গা নদী বিদ্যমান। আর এই গঙ্গাই কিন্তু প্রয়াগরাজের বয়ে আসা সেই ত্রিবেণী সঙ্গমের সেই গঙ্গা। সঙ্গমে লোকজন পবিত্রপূর্ণ স্নান করছেন, তার সাথে মা গঙ্গা দেবীর পূজা অর্চনাও করছেন। পুজো দেওয়ার জন্য তো এখানে ডালা, পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী কিন্তু এখানে দোকানগুলিতে পাওয়া যাচ্ছে। এই নৌকাগুলিতে করে আপনারা গঙ্গাবক্ষে কিছুক্ষণ নৌকা বিহারও করতে পারবেন। হুগলির এই ত্রিবেণীর সাথে কিন্তু মনসামঙ্গল কাব্যের এক বিশেষ যোগসূত্র রয়েছে। মনসামঙ্গল কাব্যের যে চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগর কিন্তু এই হুগলির ত্রিবেণী হয়েই বাণিজ্য করতে বেড়াতেন। দূরে ওই লঞ্চগুলি বয়ে চলেছে। কুম্ভ মেলা যেহেতু চলছে সে কারণে এখানেও একটা পুণ্যস্থানের হিড়িক তো আছে বটেই। কোথা থেকে আসছেন? চন্দননগর থেকে আসছি। চন্দননগর থেকে আসছেন। আচ্ছা, এই গঙ্গায় স্নান করলেন নাকি আজকে? হ্যাঁ, করব। করবেন আজকে? ফ্যামিলি করছে আগে। আচ্ছা, কুম্ভ মেলা গিয়েছিলেন? তারপরে না, ওখানে কুম্ভ যাওয়া হয়নি। দাদা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে আসছেন। গঙ্গায় স্নান করবেন? চান করলাম। স্নান করলেন, কিরকম লাগলো? ভালোই লাগলো। আচ্ছা, কুম্ভ মেলা গিয়েছিলেন নাকি? না, কুম্ভ মেলা যাওয়া হয়নি। আমরা তো পৌঁছে গিয়েছি বাংলার এই কুম্ভ মেলায়। আপনারা কিভাবে আসবেন সেই গল্পটা একটুখানি বলে রাখি। আপনারা কলকাতার হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে কাটোয়াগামী যে কোনো লোকাল ধরে চলে আসতে হবে ত্রিবেণী স্টেশন। ত্রিবেণী স্টেশন থেকে টোটো, অটো ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন বাংলার এই ত্রিবেণী সঙ্গম ঘাটে। আপনি কোথা থেকে আসছেন? আমি মগরা থেকে। মোগরা থেকে আসছেন? হ্যাঁ। স্নান করেছেন? কুম্ভ মেলা গিয়েছিলেন নাকি? না, ও মেলায় যায়নি। কুম্ভ মেলায় যাওয়া হয়নি। যাওয়ার কি সম্ভাবনা আছে বা ইচ্ছা আছে?
যাবো মানে শিব চতুর্দশীতে। শিব চতুর্দশীতে আপনি যাবেন কুম্ভ মেলায় নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, ধন্যবাদ। এখানে পাশাপাশি দুটি স্নানের ঘাট রয়েছে, ডান দিকে একটি এবং বাঁ দিকে একটি, দুটি ঘাটেই কিন্তু পুণ্যার্থীরা পুণ্য স্নান সম্পন্ন করছেন। এখন এই কুম্ভ মেলার সময় এই জায়গায় পুণ্যার্থীদের ভিড় কিরকম লক্ষ্য করছেন? মোটামুটি ভিড়, দুদিন আগে খুব ভিড় হয়েছিল, একটা সাই চান ছিল। আচ্ছা, তো আশা করা যাচ্ছে কালকেও খুব ভিড় হবে। আচ্ছা, সরস্বতী পুজোর চানও রয়েছে, সঙ্গে সাই চানও রয়েছে। আর এমনিতে অনুকুম্ভ রয়েছে 11, 12, 13 আমাদের এখানে অনুকুম্ভ রয়েছে। আচ্ছা, সেইখানে ভিড়টা বেশি হবে আমরা আশা রাখছি। আচ্ছা, আর সব পুণ্যার্থীদের আমরা স্বাগত জানাচ্ছি, তারা আসুক, মহাকুম্ভে স্নান করুক, তারা পুণ্য অর্জন করুক। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ। তো স্নান করে ভিজে জামা কাপড় চেঞ্জ করার জন্য কিন্তু এই ঘাটের দুই পাশে বেশ কিছু রুম করা আছে, মহিলারা যেখানে জামা কাপড় চেঞ্জ করতে পারবেন। দাদা আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বইচি থেকে। বইচি থেকে আসছেন, তাই গঙ্গায় স্নান করলেন আজকে? স্নান করবেন, আচ্ছা আচ্ছা, স্নান করে আবার বাড়ি ফিরে যাবেন। তো বাইক নিয়ে যারা এই বাংলার সঙ্গমে স্নান করতে আসছেন তাদের জন্য ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি। একদম স্নানের ঘাটের ঠিক পাশেই বাঁদিকে রয়েছে গ্যারেজ। বাইকের চার্জ আছে 10 টাকা, সাইকেলের আছে 5 টাকা। স্নানের ঘাটের ঠিক বাঁদিকে যদি আপনারা চলে আসেন তাহলেই হচ্ছে ত্রিবেণীর এই মহাশ্মশান ঘাট। শ্মশান ঘাটের রাস্তার ঠিক বাঁদিক বরাবর যদি আপনারা এগিয়ে যান তাহলেই কিন্তু দেখতে পাবেন নেতাই ধোপানির ঘাট। নেতাই ধোপানি হলেন সেই ব্যক্তি যিনি নাকি স্বর্গের দেবদেবীর জামা কাপড় কাচত। তা যেই পাথরের ওপর জামা কাপড় কাচা হতো সেই পাথরও কিন্তু এই মন্দিরের মধ্যে আজও বিরাজমান। এই হলো সেই পাথর যার সাথে জড়িয়ে আছে সে সময়কালীন বহু ইতিহাস। হিন্দু পুরাণে বাংলার মনসামঙ্গল কাব্যে বেহুলা লক্ষিন্দরের কাহিনীতে এই নেতাই ধোপানির ঘাটের কথা বিশেষভাবে বর্ণিত আছে। তো বাংলার এই ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানের সময়সূচিটা আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি। ফেব্রুয়ারি মাসের 11, 12, 13 এই 3 দিন হবে বাংলার এই ত্রিবেণী সঙ্গমের মহাপুণ্য স্নান। তো এখন আমরা পৌঁছে গিয়েছি আসল যে সঙ্গম, যেখানে নদীর মিলনস্থল, সেই জায়গাটায় পৌঁছে গিয়েছি। এই হচ্ছে নদী গঙ্গা, মেন নদী গঙ্গা বয়ে চলেছে। এর সাথে এই যে বাঁ দিকে একটা নদী এসেছে, এটাই যমুনা, এবং এর পরে রয়েছে সরস্বতী। কালক্রমে এই নদী এক সময়কার হয়তো বড় নদী ছিল, কিন্তু বর্তমানে এই সরস্বতী নদী খালে পরিণত হয়েছে। এটা হচ্ছে গঙ্গার এই দিকের জনপদ ত্রিবেণী এবং গঙ্গার ওই দিকের জনপদ হচ্ছে কল্যাণী। ত্রিবেণী সঙ্গম ঘুরে দেখে এখন আমরা এসে গেলাম জাফর খান গাজীর দরগা এবং মসজিদে। বাংলায় যখন মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় তার প্রথম রাজা ছিলেন জাফর খান গাজী, তবে তিনি বেশি দিন রাজত্ব করতে পারেননি। পরবর্তীকালে এক হিন্দু রাজার সাথে যুদ্ধে তিনি পরাজিত হন। 1297 খ্রিস্টাব্দে নির্মিত হয় এই দরগা। এই দরগাটি পূর্ব এবং পশ্চিম এই দুটি ভাগে বিভক্ত। পূর্ব দিকে রয়েছে জাফর খান গাজীর সমাধি এবং পশ্চিম দিকে রয়েছে ওনারই এক ছেলের সমাধি। হিন্দু, বৌদ্ধ এবং জৈন সংস্কৃতির বিশেষ এক সংমিশ্রণ খুঁজে পাওয়া যায় এই দরগায়। এটাই হলো বাংলার সবথেকে পুরানো মসজিদ। দুপুর অবশ্য হয়ে গিয়েছে, এখনও বেশ কয়েকটি জায়গা বাকি। চললাম এবার পরের গন্তব্যে। সব জায়গাগুলি টোটোতে ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা মতো। তো এখন আমরা এসে পৌঁছালাম বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ করেই ওনার মৃত্যু ঘটে। পরবর্তীকালে ওনার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী এই মন্দির সম্পন্ন করেন। রাজা নৃসিংহদেবের মায়ের নাম ছিল হংসেশ্বরী। ওনারই স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরের নামকরণ হয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেবের মন্দির রয়েছে। এই হংসেশ্বরী মন্দিরে দুপুরে অন্নপ্রসাদ গ্রহণ করতে চাইলে আপনাদের সকাল 10টার মধ্যে মন্দিরের আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা এখন এসে গিয়েছি রঘু ডাকাতের কালীবাড়িতে। অতীতে এক সময় এখানে নরবলি দেয়া হতো। তো এই জায়গার কিন্তু একটা ইতিহাস আছে, তো সেই ইতিহাসটা একটুখানি শুনে রাখুন। সাধক রামপ্রসাদ এই পথ দিয়ে যাওয়ার সময় একবার রঘু ডাকাতের খপ্পরে পড়ে। তো রঘু ডাকাতের দলের লোকজন রামপ্রসাদকে ধরে আনে নরবলি দেওয়ার জন্য। তো ধরে আনার পর রামপ্রসাদের মুখে মা কালীর বন্দনা শুনে এবং মা কালীর মহিমায় তারা রামপ্রসাদকে ছেড়ে দেয়, এবং তারপর থেকেই এই জায়গায় নরবলি দেওয়া বন্ধ হয়ে যায়। এখানে রয়েছে শিবের মূর্তি। মন্দির কিন্তু সারা দিনই খোলা থাকে, তো আপনারা দিনের যে কোনো সময় এসে এই মন্দিরে মাকে দর্শন করে যেতে পারবেন। তো এইবার আসা যাক খরচের হিসাবে। কলকাতার হাওড়া থেকে ত্রিবেণী পর্যন্ত টিকিট ভাড়া পড়বে ট্রেনে 15 টাকা,
যাতায়াতে 15 দুগুণে 30 টাকা। পুরো জায়গাটা একটা টোটো ভাড়া করতে হবে পুরোটা ঘুরে দেখার জন্য, মোটামুটি 400 থেকে 500 টাকা মতো ভাড়া পড়বে। তো 500 থেকে 600 টাকা টোটাল খরচের মধ্যে আপনারা ত্রিবেণী জায়গা কিন্তু ঘুরে যেতে পারবেন। তাহলে বন্ধুরা, বাংলার ত্রিবেণী আজকে আপনাদের পুরোপুরি ঘুরে দেখালাম। ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তীকালে নতুন এক জায়গায় নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই।